চলো শুরু করি। তো আমরা আজকে শুরু করব বীজগাণিতিক রাশি চ্যাপ্টার 2। তোমরা জেনারেল ম্যাথের বীজগাণিতিক রাশি নিশ্চয় করে ফেলছো, রাইট? সো জেনারেল ম্যাথের বীজগাণিতিক রাশিতে কী কী শিখছো? এই পরিচয়গুলো শিখছো না? চলক, ধ্রুবক, এগুলোর পরিচয় শিখছো। তো আরেকবার তোমাদেরকে একটু আমি মনে করাই দিই, চলক ছিল কি একটা অজানা পরিবর্তনশীল রাশি। সো যেটা অজানা থাকবে এবং চাইলে বিভিন্ন কিছু পরিবর্তন করার মাধ্যমে এক্সট্রা পরিবর্তন করে ফেলতে পারি। পুরো একটা ফাংশনকে আমরা পরিবর্তন করার মাধ্যমে চলককে পরিবর্তন করতে পারি। চলকের শর্তই হচ্ছে সেটা আমাদের জানা নেই, একটা শর্ত সাপেক্ষে তাকে আমরা বসাবো, একটা শর্তের আন্ডারে বসাবো এবং শর্তটাকে বিভিন্নভাবে পরিবর্তন করলে এটাও পরিবর্তন হয়ে যায়। এখন প্রশ্ন হইল স্যার চলক তো গেল, এরপরে আছে কি ধ্রুবক। ধ্রুবক জিনিসটা কি? ধ্রুবক কি কি হতে পারে? কোনো বীজগাণিতিক রাশির মধ্যে ধ্রুবক হতে পারে সহগ, ধ্রুবক হতে পারে মাত্রা, ধ্রুবক হতে পারে ধ্রুবপদ। ঠিক আছে? সো বীজগাণিতিক রাশি কি তোমরা জানো, এমনি চেনো? বীজগাণিতিক রাশি কি চিনো? চেনো না, চেনো না। ধ্রুবক, তাহলে ধ্রুবকটাকে কি বলতেছি স্যার? আসো বীজগাণিতিক রাশি বলার আগে তাহলে এগুলো আরেকবার একটু কনফিউশন ক্লিয়ার করে দিই। খুব দ্রুত বলতেছি কারণ তোমরা জেনারেল ম্যাথে করছো, এগুলা করছো নাকি? এই পরিচয়গুলো পড়ছো না সবাই? তো দেখো ধ্রুবক মানে হচ্ছে জানামান। জানামান কি হতে পারে স্যার? 2 হতে পারে। জানামান ধরো কি হতে পারে? 2 হতে পারে। জানামান হতে পারে 4.1 হতে পারে। জানামান হতে পারে পাই, পাইও কিন্তু একটা জানামান, ঠিক আছে? আবার একটা জানামান আছে, এর মান কত? 2.9 কত জানে ছিল? এর মানটা কত দেখো তো একটু স্যার। 2.718, ইয়েস, সামথিং কিছু একটা এরকম ডট ডট চলতে থাকে। তো এরকম কিছু জানামান আছে। ধ্রুবক যে কোনো কিছু হতে পারে, ধ্রুবক √2 হতে পারে, ধ্রুবক √5ও হতে পারে। অর্থাৎ জানা কোনো মানকে নিয়েই আমরা কিন্তু আসলে কি করি? ধ্রুবক করি। এখন আসো স্যার একটা বীজগাণিতিক রাশি যদি আমরা চিন্তা করি, সেই বীজগাণিতিক রাশিতে কি কি আছে বলো তো স্যার? একটা বীজগাণিতিক রাশি যদি আমরা লিখি তখন আমরা একাধিক পদ পাবো। প্রথমে বুঝি যে পদ জিনিসটা কি। এক বা একাধিক পদ মিলায়ে একটা রাশি তৈরি করে, ঠিক আছে? সো আমরা একটার পরে আরেকটা পদ প্লাস মাইনাস প্লাস মাইনাস এবং ভাগও করতে পারো চাইলে, এবং গুণও করতে পারো চাইলে। অর্থাৎ এখানে মাঝখানে কিছু জিনিস বসতেছে। একাধিক পদকে আমরা এই যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে বসাচ্ছি। এই যোগ বিয়োগ গুণ ভাগগুলোকে বলা হচ্ছে অপারেটর। কি বলা হচ্ছে? কি বলা হচ্ছে? তো একটা রাশি যদি আমরা লিখি, একটা রাশিকে এক বা একাধিক পদের যোগ বিয়োগ গুণ ভাগ আকারে লিখতে পারবো, ঠিক আছে? তাহলে রাশির একটা খণ্ডিত অংশ হলো পদ, রাশির একটা খণ্ডিত অংশ হলো পদ। তাহলে এই রাশির খণ্ডিত অংশ এক বা একাধিক যদি আমরা এরকম পদ নিয়ে রাশি গঠন করি তখন আমরা বীজগাণিতিক রাশি পাবো। এখন পদের মধ্যে কি কি থাকতে পারে? একটা পদ নিয়ে যদি আমরা চিন্তা করি, দেখো ধরো 4x³ এই জিনিসটার মধ্যে কি কি আছে একটু খেয়াল করে দেখো তো স্যার। এই 4x³ মধ্যে এই 4টা আছে, যেটা একটা ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা কি বলি? এই ধ্রুবকটাকে আমরা বলি সহগ, ঠিক আছে? এইটার আমরা কি বলি? এইটার আমরা বলি ঘাত, ঠিক আছে? এবার এই পদের সাথে এই যে 4x³ + 2, ঠিক আছে? অথবা লিখলাম 2x² - 3, এভাবে লিখলাম। ক্লিয়ার? তো এই যে স্যার এখানে কয়টা পদ লিখলাম স্যার? একটা, দুইটা, তিনটা। একটা 3 পদের বীজগাণিতিক রাশি। এটা কয় পদের? 3 পদের। একটা, দুইটা, তিনটা, পদ সংখ্যা 3। এখানে তাহলে আমরা সহগ চিনি, ঘাত চিনি, এগুলো সবগুলোকে আমরা কি বলতে পারি? এই যে এটা সহগ, এটা সহগ, এরা হয়ে গেল সহগ, আর এরা হয়ে গেল ঘাত। মাত্রা, মাত্রাও বলতে পারো, ঘাত বা মাত্রা। আর লাস্টে যে একা একা পড়ে থাকে সেটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি ধ্রুবপদ। কি বলি স্যার? এমন একটা পদ যার মান ধ্রুব, তাহলে এটার নাম হলো
ধ্রুবপদ। বুঝছো স্যার? তাহলে এটাকে আমরা বলতেছি ধ্রুবপদ। এই সবগুলা মিলাই মিশাই আমরা একটা রাশি পেয়ে যাচ্ছি। তাহলে বীজগাণিতিক রাশির পরিচয়টা পাইছো, যার মধ্যে কি থাকবে? পদ থাকবে, একাধিক পদ থাকবে, এক পদেরও রাশি হতে পারে। এই পুরোটাকে একটা রাশি বলে দিতে পারি, ঠিক আছে? এক পদেরও রাশি হতে পারে বীজগাণিতিক রাশি, এক বা একাধিক পদ নিয়ে গঠিত। এবং এই পদগুলো এমনভাবে হয় যে একটা চলক থাকবে। বীজগাণিতিক রাশি হতে হলে অবশ্যই একটা কি থাকতে হবে? চলক থাকতে হবে। তাই সবার প্রথমে কার পরিচয় নিয়ে আসছি স্যার? এখানে সবার প্রথমে নিয়ে আসছি হচ্ছে চলককে, ঠিক আছে? তাহলে সবার প্রথমে থাকতে হবে কি এখানে? চলক। তারপরে চলকের পরে এরপরে আমাদের কি আসছে? চলকের সাথে পাশে যেটা বসে থাকে সেটার নাম সহগ, এটা একটা ধ্রুবক। মাথার উপরে যেটা থাকে সেটাকে ঘাত বা মাত্রা বলতেছি। ঘাত বা মাত্রায় সেটাও একটা ধ্রুব সংখ্যা হতে হবে বীজগাণিতিক রাশিতে। এবং অপারেটর দিয়ে আরও পদগুলো এখানে যুক্ত থাকবে। এমত অবস্থায় এমন যদি কোনো পদ পাওয়া যায় যার মধ্যে কোনো চলক নেই, চলক যেখানে অনুপস্থিত, কোনো পদে চলক অনুপস্থিত থাকার মানে কি? শুধুমাত্র ধ্রুবকটা পড়ে আছে, শুধুমাত্র ধ্রুবকটা পড়ে আছে, তাইলে এটাকে আমরা বলবো ধ্রুবপদ, ঠিক আছে? এখানে এক্সের পাওয়ার কি? এখানে এক্সের পাওয়ার হচ্ছে 0। তাহলে তোমরা এটা বলতে পারো যে এক্সের শূন্যঘাতী পদটি হলো ধ্রুবপদ, ঠিক আছে? যদি তোমাকে বলে নিচের কোন বক্তব্যটি সঠিক, সেখানের মধ্যে একটা লাইন লিখে দিল যে এক্সের শূন্য বা চলকের শূন্যঘাতী পদটি হলো ধ্রুবপদ। কথা কি সত্য না মিথ্যা? সত্য। শূন্যঘাতী পদটি, এক্স যেখানে অনুপস্থিত সেই পদটা, যেই পদে এক্স অনুপস্থিত সেটাই হচ্ছে ধ্রুবপদ। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। তাহলে এইটুকু একটু তুলে ফেলো তো স্যার দেখি। এর আগের অংশ এটা তুলছো, এটা আগে তুলো। তোমরা তুলতে থাকো। এই যে এগুলো তুলে নেবে। ঠিক আছে স্যার, এই পুরা ব্যাপারটাকে বলা হচ্ছে তোমার, এই এটাকে বলা হচ্ছে তোমার একটা রাশি। পুরোটা মিলে একটা রাশি, এটা একটা রাশি। এটা একটা রাশি, একটা রাশির পুরোপুরি ব্রেকডাউন আর কি, ঘাত সহগ ধ্রুবপদ সব মিলাই ব্রেকডাউন। আর এখানে x⁻0 এটা থাকা যে কথা, না থাকা একই কথা। x⁻0 মানে 1, 1টা যদি 3 সাথে গুণ হয় 3টা 3 থেকে যায়। 1 যে কারোর সাথে গুণ হলে এটা 1ই থেকে যায়। লিখছো স্যার? ওকে, এবারে লিখো এবারে আমরা দেখব হচ্ছে বীজগাণিতিক রাশির মধ্যে বহুপদী নামে একটা কিছু আছে। বহুপদী, এই বহুপদী জিনিসটা কি আসলে? বহুপদী মানে আসলে বোঝাচ্ছে যে রাশিটার মধ্যে একের অধিক পদ আছে, বুঝছো? সো একের অধিক পদ আছে, তাই এর নামটা বহুপদী বলা হয়। এখন এই বহুপদী এক পদেরও হতে পারে, এক পদেরও হতে পারে, কোনো সমস্যা, সেটাকেও বহুপদী বলো। বুঝতে পারছো? মূল কথা, বীজগাণিতিক রাশিকে আমরা আদর করে বহুপদী ডাকি, কিন্তু এর একটা শর্ত আছে। বীজগাণিতিক রাশিকে বহুপদী ডাকবো ঠিক আছে, কিন্তু সকল বীজগাণিতিক রাশিকে ডাকবো না। এর একটা কি আছে? শর্ত আছে। স্পেসিফিক কিছু বীজগাণিতিক রাশিকে আমরা বহুপদী ডাকি। তাই শর্তগুলা কি একটু দেখতে হবে। লিখো সবার প্রথমে, এক চলকের বহুপদী।
আগে আগে বহুপদীর শর্তগুলো দেখে ফেলি, তারপর এক চলকের বহুপদী লিখো। আমার মনে হয় সেটাই ভালো হবে। আমরা বহুপদীর শর্তগুলো লিখো। লিখো যে বহুপদীর শর্ত, তোমরা এইভাবে লিখবা, বহুপদীর শর্ত। বহুপদীর শর্ত। এক নাম্বার, পদ সংখ্যা সসীম। নাম্বার 2, চলকের ঘাত। চলকের ঘাত অশূন্য, চলকের ঘাত অশূন্য পূর্ণ সংখ্যা। চলকের ঘাত অশূন্য পূর্ণ সংখ্যা হয়। তাহলে অশূন্য পূর্ণ সংখ্যা মানে কি বুঝো তোমরা? দেখো, স্বাভাবিক সংখ্যা কি তোমাদের মনে আছে? আমাকে একটু বলো তো, স্বাভাবিক সংখ্যা কাদেরকে বলা হয়? 1 2 3 এরকম পূর্ণ সংখ্যাগুলো স্বাভাবিক পূর্ণ সংখ্যা বলে না স্যার? স্বাভাবিক সংখ্যা বলে, সরি, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। আচ্ছা, এটার সঙ্গে যখন জিরোকে সহ এক্সট্রা করে অ্যাড করা হয়, তখন এটা হয়ে যায় তোমার অশূন্য। কেন লিখছি? আরে বাবা, দেখছো, এই যে বুঝাতে গিয়ে আমি কি লেখা ভুল লিখে ফেলছি, এটা অঋণাত্মক হবে। দুপুরে লাঞ্চটা করার পর আসলে মাথা চলতে চায় না, অঋণাত্মক হবে স্যার। এই যে এখন বলতে বুঝাতে গিয়ে আমি এখানে অশূন্য কেন লিখছি, এখন আমার খেয়াল পড়ছে, মাথায় চিন্তা করছি অঋণাত্মক, লিখতেছি অশূন্য। দেখো স্যার, অঋণাত্মক পূর্ণ সংখ্যা তার মানে কি? জিরো সহ যদি আমরা স্বাভাবিক সংখ্যাগুলোকে যুক্ত করি, জিরো প্লাস স্বাভাবিক সংখ্যা, জিরো প্লাস স্বাভাবিক সংখ্যা, এটা আসলে কি বোঝাচ্ছে? জিরো প্লাস স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে তোমার অঋণাত্মক। এই পুরো অংশটাকে আমরা বলতেছি, এই পুরো অংশটাকে আমরা বলতেছি হচ্ছে অঋণাত্মক। জিরো প্লাস স্বাভাবিক সংখ্যা নাম হলো অঋণাত্মক। জিরো প্লাস স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে তোমার অঋণাত্মক সংখ্যা। এই অঋণাত্মক সংখ্যা যে পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে যদি আমরা পাওয়ার বা ঘাত বা মাত্রার মধ্যে পাই, তখন আমরা সেটাকে বহুপদী বলতে পারবো। এই সিম্পল দুটো শর্ত তাকে থাকতে হবে। পদ সংখ্যা কিন্তু অসীম হতে পারবে না, পদ সংখ্যা হতে হবে সসীম। চলকের ঘাত কি হতে হবে? অঋণাত্মক, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে 0 1 2 3 4 5 6 7 8 9 10 ব্লা 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 চলতে থাকবে। একেবারে অসীমের আগ পর্যন্ত যতগুলা পূর্ণ সংখ্যা আছে সবগুলো হয়ে যাবে। বুঝছো? অসীম হতে পারবে না, অসীমের আগ পর্যন্ত। ক্লিয়ার? ঠিক আছে, সামনে আগাবো স্যার। এখন লিখো হচ্ছে স্যার, দেখো এক চলকের বহুপদী, এক চলকের বহুপদী। এক চলকের বহুপদীকে আমরা এইভাবে প্রকাশ করি স্যার। দেখো, বহুপদী যেহেতু একটা ফাংশন, এটাকে প্রকাশ করা হয় এইভাবে, ভেতরে একটা চলক যে আছে তাকে দিয়ে দেওয়া হয়। এই দেখো, এখানে এটা দ্বারা আমরা কি বুঝতেছি? একটি মাত্র চলক, একটি মাত্র চলক। নাম্বার 2 কি বুঝতেছি? চলকটি হলো
এক্স। একটি মাত্র চলক, আর চলকটি হইল এক্স। বুঝছো নাকি বুঝো নাই? ওকে, তো আমরা এই অংশ থেকে এটাই বুঝতে পারি। এবার দেখো স্যার, এরকম একটা একে যদি আমরা লিখি, ধরো এ, আমরা এটা লিখলাম কেমন স্যার, এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই। এভাবে ধরো আমরা লিখলাম। এখানে দেখো তো একের অধিক চলক আছে না স্যার, সরি একের অধিক পদ আছে, চলক কিন্তু একই, চলক কিন্তু বারবার আমার কে আসতেছে, এক্স আসতেছে। আর এ বি সি সাধারণত স্যার আমরা এ বি সি সোজা হাতের যে অক্ষরগুলো, সোজা অক্ষর যেগুলো আছে শুরু থেকে আছে আর কি, শুরু থেকে যে অক্ষরগুলো আছে এগুলাকে আমরা ধ্রুব সংখ্যাতে ইউজ করি সাধারণত বীজগণিতে, আর শেষের দিকেরগুলোকে চলকে ইউজ করি। হ্যাঁ, আর এটা দেওয়ার থাকার মানে হচ্ছে ডেফিনিট করে দিছে তোমাকে যে এক্সই এখানে চলক, আর কেউ চলক না। তো এ বি সি দেখে তোমরা ভয় পাবা না, এগুলো কিন্তু চলক নয়, এগুলো হচ্ছে ধ্রুব সংখ্যা। বুঝতে পারছো? কারো কোনো কোয়েশ্চেন আছে? না। তাহলে এখানে আমাকে একটু বলো তো স্যার, কোনটার ঘাত কত? এই যে স্যার, এটার ঘাত কত স্যার? ঘাত হচ্ছে এখানে 4, এখানে কত স্যার ঘাত? 3, এখানে কত? 2, এখানে কত? 1, আর এখানে 0। ঠিক আছে, আমরা দেখো তো স্যার কত সুন্দর করে একটার উপর একটা লিখে ঘাতগুলাকে লিখলাম, ঠিক না স্যার? ওকে, তাহলে আমার চলকের ঘাত কম বেশি হতে পারবে, কিন্তু এখানে একটাও কি ভগ্নাংশ ঘাত আছে স্যার? একটাও কি স্যার ভগ্নাংশ ঘাত আছে? নেই। তাহলে আমরা যদি এখন একটা ছোট্টখাট্ট উদাহরণ দিয়ে দেখি যে নিচের কোনটি চলক, কোন চলকটা সরি কোন রাশিটা বহুপদী এবং কোন রাশিটা বহুপদী নয়, সেটা একটু দেখার চেষ্টা করি তো স্যার। আসো, নাম্বার 1, দেখো স্যার এখানের মধ্যে আমাকে কি তোমরা বলতে পারো যে এখানের মধ্যে কোনটি আমাদের বহুপদী? কোনটা? প্রথমটা বহুপদী। কেন স্যার? এখানে দেখো ঘাত কত, চলকের ঘাত 2, এখানে দেখো চলকের ঘাত কত 3, এখানে চলকের ঘাত কত নাই মানে 0, না থাকলে 0, এখানে চলকের ঘাত কত স্যার? হাফ, এখানে চলকের ঘাত কত 2, এখানে চলকের ঘাত 1, এখানে 0। তো দেখো সবগুলা কিন্তু পূর্ণ সংখ্যা রাখছে 2, 1, 0, কিন্তু একটাতে ঝামেলা চলে আসছে, ভেজাল একটাতে আসলেই ওরে বাদ। সব পদ আমরা দেখব, এর মধ্যে একটা পদও যদি সমস্যা থাকে বলবো যে বাদ, একজন ঝামেলা করছে কেন? ঠিক আছে, এখানে স্যার 1/4, এখানে কত স্যার? হাফ, এখানে কত 0, 0 তো ঠিক আছে অ্যাকসেপ্টেবল, কিন্তু এগুলো অ্যাকসেপ্টেবল নয়, তার মানে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, শুধুমাত্র আমাদের এইটা হচ্ছে বহুপদী। বুঝতে পারছো? তাহলে এই পুরা মাইনাস আসতে পারবে না। ভেরি গুড, বুঝলে? এটা বহুপদীরই শর্ত, বহুপদীটাকে আমরা ডিফাইন করছি এভাবে। বুঝতে পারছো? যে একটা জায়গায় বহুপদী করতে গেলে বহুপদী ডিফাইন করছি এভাবে। হ্যাঁ, ভেরি গুড। আমরা একটা মাইনাসের মাধ্যমে তোমাদেরকে দেখাই। যেমন ধরো এটা 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 আমাকে একটু বলো, এটাকে আমরা বহুপদী বলতে পারবো? পারবো না। কেন বলতে পারবো না? এখানে ঝামেলা কোন জায়গায়? ঝামেলা হচ্ছে এখানে বহুপদী পাওয়ার কত? -1। পাওয়ার যখন -1 হয়ে যাবে তখন এটা আমাদের কি হয়ে যায়? এইটা
বহুপদী আর থাকে না, ওই রাশিটাকে আর বহুপদী বলতে পারবো না। ঠিক আছে স্যার, বুঝছো? আমরা তাহলে স্যার সামনে আগাতে পারবো। বহুপদীর শর্ত তোমরা বুঝতে পারছো? কোনটা তোমাদের এমসিকিউতে যদি আসে কোনটা বহুপদী কোনটা বহুপদী নয়, তোমরা দেখাতে পারবা তো? কারেক্ট, ভেরি গুড। তাহলে এগুলো একটাও বহুপদী হচ্ছিল না আমাদের, আমাদের বহুপদী ছিল এটা, রাইট। এবারে আসো স্যার, এবারে আমরা আর কি যেন পড়াচ্ছিলাম, বহুপদীর আদর্শরূপ। ইয়েস, বহুপদীর আদর্শরূপ। এখন একটা হেডিং লিখো স্যার, বহুপদীর আদর্শ রূপ। তোমাদেরকে জিজ্ঞেস করবে আর কি আসলে বহুপদীর আদর্শ রূপ নিচের কোনটি? তো বহুপদীর আদর্শ রূপ লিখো স্যার। কেমন দেখো, ধরো আমার কাছে একটা বহুপদী আছে এমন, একটু খেয়াল করো তো স্যার, এখানে আমাদের পাওয়ারগুলা আমরা যদি নিচে নিচে করে লিখি, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, দেখো তো স্যার একটু এলোমেলো আছে না পাওয়ারগুলা? 2, তারপর 1, তারপর 3, একবার বড় হচ্ছে একবার ছোট হচ্ছে একবার বড় হচ্ছে, মানে ছোট হচ্ছে বড় হচ্ছে ছোট হচ্ছে, এলোমেলো না স্যার? আমরা যদি এটাকে সাজিয়ে এমনভাবে লিখি যেন পাওয়ার বা ঘাতের অধক্রম হয়। অধক্রম মানে কি? বড় থেকে ছোট, অধক্রম, অধক্রম, বড়টা তারপর তার ছোটটা তারপর তার ছোটটা তারপরে একেবারে শূন্য একেবারে ছোটটা, সো এটাকে বলে অধক্রম। অধক্রম অনুসারে যদি আমরা এটাকে সাজাই তাহলে কি পাচ্ছি দেখি বলো তো স্যার? এটাকে যদি আমরা অধক্রম অনুসারে সাজাতে চাই, -2x³ আগে লিখতে হবে, তারপরে +3x² লিখতে হবে, তারপরে +4x কে লিখতে হবে, তারপরে 5 লিখতে হবে। অর্থাৎ এখানে কি বুঝতে পারলাম? এই যে এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার 2, পাওয়ার 1, পাওয়ার 0। একইভাবে স্যার এলোমেলো করে যদি আমাদেরকে এভাবেও দেওয়া থাকে স্যার, এখানে আমরা চিন্তা করবো কি জানো স্যার, মাঝখানে কিছু কিন্তু গ্যাপ আছে। তারপরে দেখো এটার পাওয়ার 3, এটার পাওয়ার হচ্ছে 5, এটাতে 1, এটাতে 0। এখনও জাস্ট আমরা কিভাবে সাজাবো, এটাকে আমরা জাস্ট সর্বোচ্চটা কোনটা এটা আছে এটাকে আগে নিয়ে ফেলবো, তারপর এটা আছে +x³, তারপর -2x +1। এমনভাবে সাজাবো যেন উপর থেকে নিচের দিকে যায়, বেশি পাওয়ার থেকে কম পাওয়ারের দিকে যায়। আসুন, এমনভাবে সাজাবো যেন বেশি পাওয়ার থেকে কম পাওয়ারের দিকে যায়, আর কিছু না। ঠিক আছে, এটাকে আমরা বলছি আদর্শ রূপ। তাহলে এখানে কোনটা কোনটা আদর্শ রূপ আমাদের? দেখো এইটা আমাদের আদর্শ রূপ, এইটা একটা আদর্শ রূপ। চলে আসুন, এগুলো সব আমাদের আদর্শ রূপ। বুঝছো নাকি বুঝো নাই? বুঝলে করে ফেলো স্যার, তুলে ফেলো। এখন দেখো স্যার,
আশা করি তোমরা তুলে ফেলছো। হ্যাঁ, এবারে আমরা বহুপদীর বিভিন্ন অংশগুলোর নাম দেখবো স্যার। আসো লিখো বহুপদীর বিভিন্ন অংশের নাম। বহুপদীর বিভিন্ন অংশের নাম সেগুলো কি কি স্যার? বহুপদীর বিভিন্ন অংশের নাম আমরা একটা বহুপদী আগে লিখি। ঠিক আছে, পরে যারা আসছো তারা এখনো লেখার দরকার নাই, তোমাদের পরে আবার ক্লাস করাবো। এটা আগেরটাই চলমান আছে আমাদের ক্লাস। তো দেখো স্যার, এখানে আমাকে কিছু জিনিস দেখতে হবে। একটা হচ্ছে তোমার বহুপদীর ঘাত বা বহুপদীর মাত্রা। মাত্রা বা ঘাত। আর কি কি লাগবে স্যার? একটা হচ্ছে ঘাত, এরপরে আছে স্যার মুখ্য পদ, মুখ্য পদ, এরপরে আছে মুখ্য সহক, এরপরে আছে ধ্রুবপদ। এই যে এই জিনিসগুলো আমরা দেব। একটু দেখো স্যার, আমাকে বলতো পুরা বহুপদীটার বা পুরো বীজগাণিতিক রাশিটার মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার কার? 4x³ না? আদর্শ আকারে লিখলে এটা বোঝা যায়। আদর্শ আকারে লিখে যেটা প্রথমে থাকে সেটাই হচ্ছে তোমার কি? সেটাই হচ্ছে তোমার সবচেয়ে বেশি পাওয়ারওয়ালাটা। ঠিক আছে, এই কথা বলে না, কথা বলে আমি বের করে দিব। ওয়ালাইকুম আসসালাম। কথা বললে আমি বের করে দিব, কথা বলো না। একটা শব্দ হবে না। বসো, রাত পিছিয়ে গিয়ে বসো আপাতত, তোমাদের ক্লাসে আবার হবে। তোমাদের এটা আগের ক্লাসটা শেষ হচ্ছে না। চলে এসো, দূরে চলে এসো, গিয়ে পিছনে গিয়ে চুপ করে বসে থাকো। দেখো, বহুপদীর মধ্যে আমরা সবচেয়ে বেশি পাওয়ারওয়ালা পদটাকে খুঁজে বের করব। এটাই আমার বেশি ইনসিগনিফিকেন্ট। এটা হচ্ছে আমাদের আদর্শ আকারে লিখলে সবার প্রথমে যেটা আসে সেটা। তাহলে এটা হলো 4x³। তো এইটার পাওয়ারটাই হচ্ছে বহুপদীটার ঘাত। এইটার পাওয়ারটাই হচ্ছে বহুপদীটার ঘাত। তাহলে মাত্রা বা ঘাতের শুরুতে আমি কি লিখব? এখানে লিখব হচ্ছে কি? সর্বোচ্চ ঘাত, চলকের সর্বোচ্চ ঘাত। এই এক কথা 2-3 বার বলা না লাগে মতো। মেয়ের মাথা একজনের দুজনে ফাটে ফেলবো, তারপরে এসে বলবো যে স্যার মাথা ফাটালেন কেন? বুঝছো? তা মাথা বিকালবেলা এসে যদি তোমরা গল্প বসে যাও তাহলে আমরা পড়াবো কখন? মুখ্য পদ। মুখ্য পদ কোনটা? সর্বোচ্চ পাওয়ারওয়ালা যেই পদটাকে পাচ্ছি সেটা হচ্ছে মুখ্য পদ। তাহলে সর্বোচ্চ ঘাতওয়ালা পদ। সর্বোচ্চ ঘাতটাকে বহুপদীর ঘাত বা মাত্রা বলে দিছি। এখন সর্বোচ্চ ঘাত যুক্ত পদ, এটাকে আমরা মুখ্য পদ বলবো। এখানে মুখ্য পদ কত স্যার আমাদের? 4x³। মুখ্য পদের সহগ হচ্ছে মুখ্য সহগ। মুখ্য পদের সহগকে আমরা বলি মুখ্য সহগ। মুখ্য সহগ কত স্যার এখানে? মুখ্য সহগ এখানে আমাদের 4। ধ্রুবপদ কোনটা? গিয়ে বসো। ধ্রুবপদ কোনটা বলো স্যার দেখি। ধ্রুবপদের জন্য আমি একটা লাইন বাছাই করে রাখছি। ধ্রুবপদের জন্য লাইন বাছাই করে রাখছি হইলো, পিছিয়ে গিয়ে বসলে হইতো তো স্যার এখন। আচ্ছা, ধ্রুবপদের জন্য আমি একটা লাইন করে রাখছি, সেটা হচ্ছে শূন্য মাত্রাযুক্ত বা চলক বর্জিত পদ। শূন্য মাত্রাযুক্ত বা চলক বর্জিত পদ। পিছিয়ে গিয়ে বসো। তাহলে এটাকে আমরা বলবো শূন্য মাত্রাযুক্ত বা
চলক বর্জিত, শূন্য মাত্রাযুক্ত বা চলক বর্জিত পদ। ঠিক আছে স্যার, তো এই সবগুলোকে একটু লিখে নাও। শূন্য মাত্রাযুক্ত কিংবা চলক বর্জিত কে আছে স্যার? শূন্য মাত্রাযুক্ত বা চলক বর্জিত আমাদের এই 4টা আছে। তাইলে এটা আমাদের কত আসলো? 4 আসলো। হ্যাঁ, খুব লাকিলি মিলে গেছে এই 4 আর 4। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এই 4, এখানে আমার মনে হয় 4 দেওয়াটা ঠিক হয় নাই, আমি খুব আরবিট্রারিলি দিচ্ছি। বুঝতে পারছো তো নাকি? এই 4টাকে বোঝাচ্ছে, এটা আমার ভিন্ন দেওয়া উচিত ছিল। আপাতত পিছিয়ে গিয়ে বসেন, বুঝছেন? আচ্ছা, সবার লেখা হয়ে গেছে? সুন্দর মতো তুলে রাখো। এগুলো এমসিকিউর জন্য, এই আজকের যে অংশগুলো পড়াচ্ছি এগুলো কম বেশি এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। আজকে যাটুকুই পড়াইছি এখনো পর্যন্ত সবটুকুই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। একটা, দুইটা, তিনটা এমসিকিউ পেয়ে যেতে পারো এখান থেকে, বুঝতে পারছো? দুইটা এমসিকিউ পেয়ে যেতে পারো ভেরি লাইকলি, না পেলে অন্তত একটা হলে পাবা। শুধু আজকের ক্লাস থেকে 1 নম্বর পেয়ে যাবা, 25-এর মধ্যে 1 পেয়ে যাবা, মানে বুঝতেছো? এরকম 25টা ক্লাস যদি আমরা করতে পারি 25 নম্বর, বুঝতে পারছো? 25-এ 25 কেমনে পাইতে হয় ওইটা না। উমেশ স্যার একটা দুম করে পরীক্ষার আগের দিন ভিডিও দিল, এই উচ্চতর গণিতে 25-এ 25 পাইতে হইলে উমেশ স্যারের প্লেলিস্টে চলে যাও। এগুলো হচ্ছে ভাওতাবাজি, সেটা আমি হচ্ছে ভবিষ্যতে করব। কেন? কারণ তোমাদের অল্প কয়েক 2-4 জন বাচ্চারা আছে যাদেরকে কি ক্লাস করানোর জন্য হয়তো করতে হতে পারে, কিন্তু আসলে 25-এ 25 পায় কারা? 25-এ 25 গ্যারান্টি ভিডিও দেখলে সবাইকে 25-এ 25 পায়? সারা বছর যারা অল্প অল্প করে মাথার মধ্যে পড়াটা ঢুকায় নেয় তারাই 25-এ 25 পায়। কারণ একটা জিনিস জানা আর জেনে সঠিক মতো করে দিয়ে আসার মধ্যে পার্থক্য আছে। জেনে সঠিক মতো তারাই করে দিয়ে আসে যারা আসলে সারা বছর অল্প অল্প করে পড়াটা পড়ে এবং মনে রাখে, বুঝছো? ঠিক আছে স্যার, তো চলে আসো স্যার। এরপর আমরা দেখব এক চলকের বহুপদী হয়ে গেল, একাধিক চলকের বহুপদী, 2 চলক 3 চলক এদের জন্য। এক চলকের বহুপদী তো দেখছো, এখন দেখো স্যার একাধিক চলকের বহুপদী। কথা বলিও না, একাধিক চলকের বহুপদী। একাধিক চলকের বহুপদী যদি আমরা এখানের মধ্যে করি কি আসে দেখো স্যার, লেখা হবে এটাকে এমন করে x, y, px, y। দেখো 2x কিউব, ধরো 2x কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 হতে পারে স্যার 3x প্লাস 2y মাইনাস 4। বাচ্চারা বলতাম না, যারা পরে এসে বসছো বসে থাকো শুধু, নাইলে আমি নেক্সট দিন থেকে ক্লাসও ঢুকতে দিব না, গরমে বাইরে দাঁড়িয়ে থাকবো তোমরা। এদিকে দেখো, তাহলে 2x কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 এটাও একটা 2 চলকের বহুপদী। মানে একাধিক চলক বলতে এখানে কয় চলক দেখা যাচ্ছে? 2 চলক। তোমরা এখানে লিখো স্যার এটা হচ্ছে 2 চলক, চলক কে কে? x আর একটা হচ্ছে y, একটা হচ্ছে x আর একটা হলো y। এখন তোমাদেরকে একটা রাশি এখানে বইয়ের ইয়া থেকে দেখাই তোমাদের। এইট এক্স কিউব ওয়াই কিউব প্লাস 10x স্কোয়ার ওয়াই প্লাস 6xy স্কোয়ার মাইনাস 6x প্লাস 2। এবার স্যার এটার জন্য যখন আমরা কি করব, এটার জন্য যখন স্যার আমরা ঘাত হিসেব করতে যাব, এই পদের ঘাত কত স্যার? 3। এই পদের ঘাত কত স্যার? এই পদেরটা কত হবে স্যার? এখানে দেখা যাচ্ছে, ভেরি গুড, একজন বলে দিছে অলরেডি। এখানে দেখা যাচ্ছে x এর ঘাত কত? 2, y এর ঘাত কত? 1। যদি একাধিক চলক থাকে, একই পদের মধ্যে যখন একাধিক চলক চলে আসে, ওই সকল চলকের ঘাতগুলোকে যোগ করে দিতে হয়। তাহলে x এর ঘাত যোগ y এর ঘাত হয়ে গেল কি স্যার? হয়ে গেল 3। এটার জন্য কত আসবে স্যার? এটার জন্য 3 আসবে। এটার জন্য কত আসবে? 1। এটাতে
শূন্য। ভেরি গুড, বুঝতে পারছো? তাহলে একাধিক চলকের ক্ষেত্রে ঘাত আমার কি আসতেছে? ঘাত আমার ওদের ঘাতসমূহের যোগফল লিখবো, ঠিক আছে স্যার? ওই পদের ঘাতসমূহের, সবগুলো চলকের ঘাতসমূহের যোগফল, সকল চলকের প্রত্যেক চলকের ঘাতসমূহের যোগফল, ওই পদের প্রত্যেক চলকের ঘাতসমূহের যোগফল লিখে রাখো স্যার। কোনো একটি পদের একাধিক চলকের কোনো একটি পদের ঘাত প্রত্যেক চলকের ঘাতসমূহের সমষ্টি, প্রত্যেক চলকের ঘাত সমূহের সমষ্টি, ঠিক আছে? এবারে লাস্টে একটা জিনিস দেখো, তোমাকে যদি স্যার কখনো এটা বলে দেওয়া থাকে যে দেখো px ইকুয়াল টু xy মাইনাস y প্লাস 2, এটা বলে দেওয়া থাকে, এইটা কয় চলকের বহুপদী বলতে পারবা বাচ্চারা? এটা কয় চলকের বহুপদী বলতে পারবা? এক চলকের বহুপদী। কেন? কারণ আমরা এই জিনিসটা দেখেই বুঝে ফেলতেছি কি, কিচ্ছু বলে না দেওয়া থাকলে আমরা মোটামুটি আনুমানিক ধরতে পারতাম, একটা অনুমান করতে পারতাম ইউজুয়ালি এক্স ওয়াই জেড এগুলো চলক ইউজ করে, তাহলে এখানে দুটো চলক আছে, একটা এক্স একটা ওয়াই। কিন্তু স্যার যদি ডিফাইন করে দেয়, স্যার বলেই দিছে হচ্ছে চলক একটা, তাহলে এইখানে একটাই চলক, সেটা হচ্ছে এক্স। তাহলে এক্স একটা চলক, সেই চলকের জন্য আমরা বহুপদী পাচ্ছি এখানে। তাহলে ওয়াইটা তাহলে কি হয়ে যাবে? এক্স যদি চলক হয়, ওয়াইটা কি হয়ে যাবে? একটা ধ্রুব হয়ে যাবে। ওয়াইটা এখানে কি হয়ে যাবে? একটা ধ্রুব হয়ে যাবে। এরকম করে স্যার চাইলে স্যারেরা কিন্তু একটু নাচাড়া করে দিতে পারে তাদেরকে, বুঝছো? তো তখন বলি না স্যার প্রশ্ন তো অনেক কঠিন হয়েছে, কি বিশাল কারবার, সর্বনাশ স্যার আপনি তো ভুল করে দিয়ে চলে আসছি। ভুল করা যাবে না, তোমাকে এইদিকে লক্ষ্য করতে হবে। পি এর পরে কিছু একটা এরকম দেওয়া থাকলে তোমাকে বুঝাই দিছে স্পেসিফিক চলক কোনটা। আর খালি দেওয়া থাকলে, খালি খালি আমরা দেওয়া থাকলে, তোমাদেরকে যদি খালি খালি আমরা বলে দেয়, তাহলে তোমরা কি করবা? তোমরা বিন্দাস বলবা এখানে চলক হচ্ছে দুইটা। কারণ সাধারণত আমি তোমাদেরকে বলছি তো, সাধারণত এক্স ওয়াই জেড দিয়ে আমাদের চলক বোঝানো হয়। তাহলে অনুমান করতে গেলে আমরা তাদেরকে চলক অনুমান করে নিব, অনুমান করতে গেলে আমরা তাদেরকে চলক অনুমান করে নিব। কিন্তু অনুমান যদি না করে আমাকে স্পেসিফিক করে বলে দেয়, তখন আমার কাছে আর সুযোগ নাই ওয়াইকে চলক ধরার জন্য। বুঝছো স্যার? ঠিক আছে, তাহলে স্যার আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।